টিভিএস পডকাস্টে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি শাওন হাসনাত। আজ আমরা কথা বলবো জুলাই আগস্টে ছাত্রদের নেতৃত্বে যে গণঅভ্যুত্থান হয়েছিল, সেখানে যে গণহত্যা হয়েছে সে বিষয়ে জাতিসংঘের মানবাধিকার হাই কমিশনের প্রতিবেদন নিয়ে। আর এই বিষয়ে কথা বলতে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন মানবাধিকার কর্মী নূর খান। নূর খান, আপনাকে স্বাগত জানাচ্ছি। যে আমি আপনার কাছে জানতে চাচ্ছি, যেটা আজকে যে প্রতিবেদনটি দেয়া হলো, প্রতিবেদনের মূল্যায়ন সম্পর্কে বা সে বিষয়ে আপনার মতামত। আমি প্রতিবেদনের খুব সামান্য অংশই দেখেছি। তো সেখানে যে কথাগুলি বলা হয়েছে, বিশেষ করে জুলাই আগস্টে আন্দোলনের সময় যে ধরনের মারণাস্ত্র ব্যবহার করা হয়েছে, যেগুলো সাধারণত যুদ্ধক্ষেত্রে ব্যবহার হয় এবং নিজ দেশের মানুষকে হত্যা করার ক্ষেত্রে এই ধরনের অস্ত্র ব্যবহার এবং এই ধরনের আক্রমণের নির্দেশনা দেয়া রাষ্ট্রের সর্বোচ্চ ব্যক্তি যারা নীতি নির্ধারক তারা দিয়েছেন এবং তাদেরকে আসলে বিচারের মুখোমুখি করার বিকল্প নেই। প্রতিবেদনে একটা বিষয় বলা হচ্ছে যে প্রায় 1400-র মতো মানুষকে হত্যা করা হয়েছে এবং 12,000 আহত হয়েছে। এই বিষয়টা আপনার মতামত একটু জানতে। এর আগেও তো আমরা বিভিন্ন সময় যে সংখ্যাটি পেয়েছি সেটি 800 থেকে 1200-1300। আর যেহেতু এটা জাতিসংঘ রিপোর্ট করেছে, এই রিপোর্টের গুরুত্ব অনেক বেশি এবং সংখ্যাগত দিকে আমার মনে হয় খুব বেশি হেরফের হবে না এবং প্রচুর মানুষ আহত হয়েছে, অনেক শিশু নিহত হয়েছে। আপনি শিশুর প্রসঙ্গটা আনলেন, যেহেতু রিপোর্টে বলা হয়েছে 12 থেকে 13% ছিল শিশু এর মধ্যে। এটা আসলে কতটা মানবতার বিরুদ্ধে অপরাধ? অবশ্যই একটা মানবতা বিরোধী অপরাধ এবং আমাদের সবার মনে রাখতে হবে যে এই ধরনের ক্ষমতা টিকে থাকার জন্য এই ধরনের অপরাধ যারা সংযুক্ত করেছে তাদের মানবতা বিরোধী অপরাধের দায় অস্বীকার করার কোন সুযোগ নেই, তাদের বিচার হওয়া উচিত। যারা এখন আসলে এর জন্য দায়ী তারা তো আসলে অনেকে দেশের বাইরে আছেন। কি প্রক্রিয়া তাদের বিচার প্রক্রিয়াটা সম্পন্ন করতে পারে? এইটা খুবই স্পষ্ট, সেটা হচ্ছে যে সমস্ত দেশে তারা অবস্থান করছেন তাদের সাথে আমাদের কি ধরনের চুক্তি, বন্দি বিনিময় চুক্তি আছে কিনা, যদি চুক্তি থেকে থাকে তাহলে সেইটা কাজে লাগানো। দ্বিতীয় বিষয়টা হচ্ছে যে যেহেতু অপরাধটা হয়েছে মানবতার বিরুদ্ধে অপরাধ, সেই হেতু এ ব্যাপারে অন্যান্য দেশের সাহায্য সহযোগিতা তুলনামূলকভাবে বেশি পাওয়া যাবে এবং ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করার চেষ্টাটাই হবে এখন প্রধান চ্যালেঞ্জ। এমনি প্রতিবেদনে আরো যেসব সুপারিশ করা হয়েছে, আপনি দেখেছেন হয়তো 44টা সুপারিশ তারা করেছে এবং সেখানে তারা বলছে যে র্যাব বিলুপ্তি। এ বিষয়ে আপনার মতামত? আমরা তো দীর্ঘদিন ধরে র্যাবের বিলুপ্তির কথা বলে এসেছি মানবাধিকার কর্মীরা, সেটি আবার নতুন করে বলতে হয়। আর একটি বিষয় হচ্ছে যে সমস্ত গোয়েন্দা সংস্থা আইনের বাইরে যে, সংবিধানের বাইরে যে এই ধরনের কার্যক্রমের সাথে যুক্ত হয়েছে, যেই সংস্থাই হোক না কেন, তাদের সংস্থার কার্যক্রম বা এই ধরনের অপরাধ যারা সংগঠিত করেছে সেই সংস্থাগুলির নৈতিক দায়িত্ব হচ্ছে এই অপরাধীদেরকে চিহ্নিত করে বিচারের আওতায় নিয়ে আসা এবং এই কাজটি যদি তারা করতে ব্যর্থ হন তাহলে সেই ধরনের সংস্থা টিকে থাকার কোন যুক্তি আছে বলে আমি মনে করি না। আরেকটা বিষয় হচ্ছে যে তারা বলছে যে কোন দল নিষিদ্ধ না করা এবং একটি সুষ্ঠু নির্বাচনের কথাও তারা বলেছেন। সে বিষয়টা নিশ্চয় আপনার জানতে। আমি আগাগোড়াই বাংলাদেশে এর আগেও জামাতে ইসলামকে যখন নিষিদ্ধ করা হয়েছিল সেটারও বিরোধিতা করেছি, কারণ কোন রাজনৈতিক দল বা কোন আদর্শকে নিষিদ্ধ করে থামিয়ে রাখা যায় না, বরং এই ধরনের দলের সাথে যুক্ত যে সমস্ত ব্যক্তিরা, আওয়ামী লীগের সাথে যুক্ত যে সমস্ত ব্যক্তিরা নানান ধরনের অপরাধের সাথে যুক্ত, তাদের বিচার করাটা হচ্ছে এখন আশু কর্তব্য। নির্বাচন প্রসঙ্গে আপনার মতামত যদি একটু জানতে চাই। বাংলাদেশে একটা সুষ্ঠু নির্বাচনের জন্য যে আবহাওয়া দরকার, সেই আবহাওয়াটাকে যদি আমরা ভালো রাখতে পারি তাহলে অতি সত্বর নির্বাচন দেওয়াটা খুব জরুরি। কারণ সব রাজনৈতিক দলই তো দিন শেষে দেশটা পরিচালনা করবেন, তাদের অনুপস্থিতিতে দেশ পরিচালনার ক্ষেত্রে যথেষ্ট দুর্বলতা আমরা লক্ষ্য করছি। সবশেষ আপনার মন্তব্য জানতে চাই পুরো প্রতিবেদন নিয়ে। সার্বিক প্রতিবেদনের ভিত্তিতে অবশ্যই আমাদের নৈতিক দায়িত্ব হচ্ছে খুব দ্রুত সময়ের মধ্যে বিচার সম্পন্ন করা, দোষীদেরকে চিহ্নিত করে সুষ্ঠু বিচার সম্পন্ন করার মধ্য দিয়ে ভবিষ্যতে যাতে এই ধরনের ঘটনা আর কেউ না ঘটাতে পারে সেটির দৃষ্টান্ত স্থাপন করা। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ।